যারা বলছিলেন যে বাবা মা কখনো বাচ্চাকে শেষ করে দিতে পারে, নিজের সন্তান এত আদরে যত্নে মানুষ করা কন্যা রত্ন, আমি কার কথা বলছি? রাধিকা যাদবের কথা বলছি না। এই ভিডিওটা আমি রাধিকা যাদবকে নিয়ে অতি অবশ্যই করতে বসিনি। এই যে যারা বলছেন যে বাবা মা, বাবা বা অথবা মা সন্তানকে হত্যা করতে পারেন না, আমার কাছে হাজারো একটা প্রমাণ আছে যে খুব পারে, যথেষ্ট পারে। ধরুন শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে নিন, সেখানে আমরা দেখেছি ইন্দ্রাণী মুখার্জি দীর্ঘদিন তিনি জেলেও ছিলেন, তারপরে অবশ্য নিজের সাফাই দিতে তিনি অনেক কিছুই বলেছেন। তারপরেই গত 2-3 দিন আগে দেখলাম এই রাধিকা যাদবের বাবা মেয়েটিকে হত্যা করেছেন বলে নিজেই বলছেন। 5টা গুলি মেয়ের শরীরে তিনি ভরে দিয়েছেন। এবং কেন? অতি অবশ্যই না, সাপোর্ট করতে পারি না যে কিছু মেয়ে অঙ্গ প্রদর্শন করে রিলস করবে, যথেষ্ট টাকা পয়সা নিজের এবং বাবার থাকা সত্ত্বেও তারা এটা করবে, কারণ এটা তাদের শখ, মানে আলট্রা লাইফস্টাইল জীবনযাপন করা এরকম। তো হয় সেসব ক্ষেত্রে এরকম অনেক দিন ধরে তার বাবার মাথার ভিতর বারুদ জমতে জমতে, রাগ জমতে জমতে তিনি মেয়েটির উপর গুলি চালিয়ে দিয়েছেন, এরকম হয়েছে। হয় না তা নয়। তাহলে আমি কাকে নিয়ে ভিডিওটা করছি, কি বিষয় নিয়ে ভিডিওটা করছি, এটা সবার আগে বুঝতে হবে। হ্যাঁ, অতি অবশ্যই সবাই থাম্বনেলে দেখেই এসেছেন, বুঝতেই পেরেছেন। 2008 সালে 16ই মে, খুব গরমের মধ্যে মানে দিল্লি শহরে যে নয়ডাতে ঘটে গিয়েছিল একটা কাণ্ড, দুর্ঘটনাই বলবো। কি ঘটেছিল? এক ডাক্তার দম্পতি, মানে ডেন্টিস্ট দম্পতি, রাজেশ তলোয়ার এবং নুপুর তলোয়ার, তারা নিজেদের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছিলেন। আর তাদের মেয়ে আরুষি তলোয়ার তার নিজের ঘরে ঘুমাচ্ছিল। এবং আরুষির ঘরের দরজা বাইরে থেকে চাবি দিয়ে বন্ধ করে তার মা চাবিটা নিজের ঘরে নিয়ে তারপরে গিয়ে শুয়েছিলেন। এটা বললাম কারণ আছে। কারণ এদের বাড়ির যে দরজাগুলি, সেগুলির কথা একটু না বললেই নয়, কারণ দরজাগুলি যথেষ্ট বড় রোল রয়েছে। তার আগে বলে নিই, বাড়িতে এই 3জন ছাড়া আরও একজন সদস্য ছিল। তার নাম হেমরাজ। হেমরাজ একজন নেপালি কাজের লোক ছিল, যে এদের রান্না বান্না বাকি অনেক কাজই করতো। এবং এই যে ডেন্টিস্টের যে ক্লিনিক, মাঝে মাঝে সেখানেও গিয়ে টুকটাক কাজ করতো বলে আরেকজন যে তার অ্যাসিস্ট্যান্ট, ডেন্টিস্টের ভদ্রলোকের যে অ্যাসিস্ট্যান্ট, যার নাম কৃষ্ণা, সে জানাচ্ছে। তো যেটা হয়েছিল সেই রাত্রির, মানে 16ই মে, 16 তারিখ রাত্রির, তখন দুজনে হাজব্যান্ড ওয়াইফ তারা গিয়ে শুয়ে পড়েছেন মেয়ের দরজায় তালা লাগিয়ে। নুপুর বলছেন তিনি দরজায় তালা লাগিয়েছিলেন, ঠিক আছে। এবার হেমরাজের ঘর ছিল অন্যদিকে, মানে ওই ফ্ল্যাটেরই একদম আলাদা একটা পোর্শন, যে ঘর 2টো দরজা ছিল, যেই দরজা দিয়ে বাইরে বেরোনো যেত, আবার একটা দরজা ভিতরের দিকেও খুলতো। বাইরে বেরোলে কি হতো, একদম যে বাইরের যে ডোরটা, মানে সদর দরজা যাকে বলবো, যেটা একটা গ্রিলের ডোর, সেটা খোলা যেত, যেটা হেমরাজি রোজ সকালবেলা খুলতো। তারপরে ছিল আর একটা ডোর, যেটা দিয়েও দেখা যেত। এবং লাস্টে যেটা আরুষিদের নিজেদের, মানে ফ্ল্যাটের যেদিকটা আরুষির মা বাবার ঘর, সেখানে ছিল, সেটা দিয়ে খুলে তারা বেরোতে পারতেন। তো হেমরাজ রোজ সকালবেলায় উঠে দরজা খুলে দিত। 16ই মে সকালবেলা দরজা মানে বেল দিল হচ্ছে ভারতী মণ্ডল, যে কাজের ডোমেস্টিক হেল্প, যে এসে ক্যাজুয়াল কাজ করে দিয়ে বাসন টাসন ধুয়ে দিয়ে চলে যেত। সে এসে দরজায় সকাল 6টার সময় বেল দিল এবং হেমরাজ দরজা খুলল না। সে আবার বেল দিল। দ্বিতীয় না তৃতীয়বার বেল দেওয়ার পর আরুষির মা, মানে নুপুর, দরজা খুললেন, ভেতরের দরজাটা খুলে তিনি বললেন, হেমরাজ কোথায়? হেমরাজ ওঠেনি, এরকম কিছু বললেন। তখন তুমি মানে তাহলে বোধহয় দুধ আনতে গেছে। তো দরজা বাইরে থেকে তো বন্ধ, মানে উনি খুলতে পারবেন না স্বাভাবিকভাবে, মাঝখানের দরজাটা বাইরে থেকে বন্ধ, হয়তো উনি এটা বলেছেন, বা একেবারে বাইরের দরজাটা, যাই হোক, তার একটা চাবির ব্যাপার আছে। তো তখন এই ভারতী মণ্ডল বলে যে আপনি চাবিটা ব্যালকনি দিয়ে ফেলে দিন, আমি চাবি দিয়ে বাইরে থেকে খুলে নিচ্ছি। তো উনি তখন বলেন, তুমি বাইরে একটু ওয়েট করো না, ও এখনই দুধ নিয়ে, হয়তো দুধ আনতে গেছে, হেমরাজ দুধ আনতে গেছে, হয়তো চলে আসবে। তখন সে বলে যে না, আমার আরও বাড়িতে কাজ আছে, আমি যেতে হবে, তো আমি ওয়েট করতে পারবো না, আপনি আমাকে চাবিটা ফেলে দিন, আমি খুলে নিচ্ছি। তো উনি তখন তাই করেন। সে যখন উপরে উঠে আসে, দেখে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কান্নাকাটি করছেন। কোথায় কান্নাকাটিটা করছেন? মেয়ের ঘরে ঢুকে। বাকি ঘটনার পরে জানা যায় যে নুপুর এবং রাজেশ দুজনে দেখেন তাদের মেয়ের ঘরের দরজাটা বন্ধর জায়গায় খোলা রয়েছে, যে দরজাটা ভেতর থেকে আপনা আপনি খোলা যায় হাত দিয়ে চাবি ছাড়া, কিন্তু বাইরে থেকে চাবি ছাড়া খোলা যায় না। এবং ডেফিনেটলি হেমরাজ তো মিসিং, হেমরাজকে পাওয়া যাচ্ছে না। তো ভারতীকে ঢুকতে দেখেই নুপুর কেঁদে উঠে বলেন, দেখো হেমরাজ নে কি আকারকে চালা গেয়া।
হেমরাজ কি করে চলে গেছে দেখো, এই কথাটা। তারপর তাকে আরুষির বেডরুমে নিয়ে গিয়ে দেখান সাদা চাদর দিয়ে বা ফ্লানেলের একটা কম্বল দিয়ে আরুষির গলা পর্যন্ত ঢাকা। নূপুর নিজে গলা থেকে, গায়ের থেকে চাদরটা সরিয়ে দেন এবং গলাটা কাটা সেটা দেখান, যে গলাটা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। সে দেখে স্বাভাবিকভাবেই ভয় পায়, চমকে যায় এবং সে জিজ্ঞাসা করে যে প্রতিবেশীদের খবর দেবে কিনা। আশ্চর্যজনকভাবে এই তলোয়ার দম্পতি বলেন হ্যাঁ খবর দাও, এবং সে তার আগে জিজ্ঞেস করে ঘরের কাজ করবে কিনা। তখন রাজেশ বলেন না, করতে হবে না। তারপর সে জিজ্ঞেস করে তাহলে কি আমি প্রতিবেশীদের খবর দেব। তখন এরা শিক্ষিত, যথেষ্ট শিক্ষিত ডাক্তার, তারা পুলিশে খবর দেওয়ার কথা মাথাতেও আনেন না, বলেন হ্যাঁ প্রতিবেশীদের খবর দাও। এবং 15 জন প্রতিবেশী ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, আরুষির ঘর বাদ দিয়ে বাকি সব ঘর। ফ্ল্যাটের দরজায় হাত দিয়েছে তারা, মেঝেতে তাদের জুতোর ছাপ, পায়ের ছাপ। পুলিশ যখন এসেছে এই দৃশ্য তারা দেখেছে, নয়ডা পুলিশকে যখন ডাকা হয়েছে। এরও পরে একজন প্রতিবেশী গিয়ে গার্ডকে, গেটে যে গার্ড থাকে ওই কমপ্লেক্সের, তাকে বলে তুমি পুলিশকে খবর দাও। সে পুলিশকে খবর দেয়, পুলিশ আরও বেশ কিছুক্ষণ পরে আসে। খুব ক্যাজুয়ালি তারাও হ্যান্ডেল করে পুরো ব্যাপারটা, কারণ তারা দেখে 15 জন ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে। 15 জন প্রতিবেশী, আত্মীয় স্বজন অজস্র, আসছে যাচ্ছে, প্রচুর লোক ঘরের মধ্যে, অজস্র লোক। আরও এর সঙ্গে একটা কথা বলার আছে, এই যে রাজেশ তলোয়ার, উনি ঘুম থেকে উঠেই প্রথম নাকি উনি দেখেছিলেন ডাইনিং টেবিলের উপর একটা মদের বোতল, এবং যার গায়ে রক্তের ছোপ লেগে আছে। পরে জানা গিয়েছে এই রক্তের ছোপ আরুষি এবং হেমরাজ দুজনের। আচ্ছা, হেমরাজের রক্তের প্রসঙ্গ এলো কেন? হেমরাজ তো মিসিং, তাই না? বলি এবার ব্যাপারটা তাহলে, যে আরুষির বডিটা পুলিশ যখন দেখলো, মিনিমাম ছানবিন যেটাকে বলে, কিছুই করার নেই, প্রচুর সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে, যেটাকে বলে একদম গোল্ডেন আওয়ার, যে মানে সাক্ষ্য প্রমাণ, যেটা প্রমাণ সাবুত যাকে বলে হিন্দিতে, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, তারা বুঝতে পারলো। তো তারা বডিটা নিয়ে গেল ময়নাতদন্তের জন্য, এবং বেলা 1টার সময় ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর বডিটা বরফের উপর এনে রাখা হলো ওই ঘরেরই ডাইনিংয়ে, যেখানে ওই যে মদের বোতলটা রক্তমাখা পাওয়া গিয়েছিল। সেই ডাইনিংয়ে রাখার পর এই রাজেশ তলোয়ার কিন্তু খুব তাড়াহুড়ো করতে লাগলেন, যে বডিটা অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রচণ্ড মানে গরমের মধ্যে দুর্গন্ধ বেরোতেও শুরু করেছে, এবং তার ব্যাপারটা পছন্দ হচ্ছিল না। উনি খুব তাড়াহুড়ো করছেন বডিটা দাহ করার জন্য, যেটা খুব আশ্চর্য নয় কি? যেখানে আরও একবার পোস্টমর্টেম করলে হয়তো ভালো হতো, হয়তো আরও ভালো করে রিপোর্ট জানা যেত। পোস্টমর্টেমে কি রিপোর্ট জানা গেছিলো সেটা পরে বলবো, প্রসঙ্গে যখন প্রসঙ্গ আসবে তখন বলবো। তো এরপরে ক্রিমেশনে নিয়ে যাওয়া হলো বডিটা, এবং দাহ করে দিয়ে ওনারা ওখান থেকেই হাজব্যান্ড ওয়াইফ নূপুর এবং রাজেশ দুজনে হরিদ্বারের উদ্দেশ্যে ওই যে মেয়ের যে চিতাভস্যটা নিয়ে রওনা দিলেন গঙ্গায় বিসর্জন দেবেন বলে, এবং সেখানেই তার কাজকর্ম করে আসবেন বলে তারা চলে গেলেন। এর মধ্যে বাড়িতে এলেন রাজেশের ভাই দীনেশ তলোয়ার। তিনি এসে তার এক বন্ধু, কে গম্ভীর বোধহয় তার নাম, তাকে ডাকলেন, যিনি রিটায়ার্ড পুলিশ অফিসার। তিনি এসে আরও কিছু তদন্ত করলেন, করে তিনি জিজ্ঞেস করলেন ছাদের দরজা খুলতে চান তিনি। তখন জানা গেল যে যেদিন বডি পাওয়া গিয়েছিল সেই সকালবেলা পুলিশ, নয়ডা পুলিশ যখন এসেছিল, তারা ছাদের দরজা খোলার জন্য চাবি চায়। চাবি যখন চাওয়া হয়েছিল, ডেফিনেটলি রাজেশের কাছেই চাওয়া হয়েছিল। পরে তিনি বলেছেন, বা দীনেশ ওনার ভাই জানিয়েছেন, চাবি থাকতো হেমরাজের কাছে। সেই জন্য রাজেশ নাকি ঘরের ভিতর গেলেন তো গেলেনই, চাবি আর দিলেন না। এবার যে পুলিশ ওপরে গিয়ে চাবির জন্য দাঁড়িয়েছিলেন ছাদের দরজায়, প্রচণ্ড গরম থাকায়, কারণটা আপনারা শুনুন, প্রচণ্ড গরম থাকায় তিনি নেমে চলে এলেন, এবং আর চাবি নিয়ে কোনো কথাই হলো না, ছাদটা খুলে দেখাই হলো না। ভালো কথা। পরের দিন এই যে বললাম যে দীনেশ তলোয়ার, যে রাজেশের ভাই, এবং যে তার যে বন্ধু, যে রিটায়ার্ড পুলিশ অফিসার যার নাম কে গম্ভীর, উনি কিন্তু জোর করতে লাগলেন যে না, ছাদের দরজা খুলতে হবে। সেক্ষেত্রে চাবি তো পাওয়া যায়নি, এবার ছাদের দরজা ভাঙার মনস্থ করা হলো। এই প্রসঙ্গে বলি, এটা তো নয়ডা পুলিশও করতে পারতো, এটা তারা কেন করেনি, এটা খুব আশ্চর্য। কারণ ছাদের পর যা দেখা গেল সেটা খুব ভয়ঙ্কর দৃশ্য। ছাদে পড়ে রয়েছে হেমরাজের বডি, এবং যেটা এই গরমে ছাদের রোদের মধ্যে পড়ে থাকার ফলে পচে গলে গিয়েছে অনেকটাই, এবং হাত পা অস্বাভাবিকভাবে কিছু কিছু জায়গায় ফুলেও গিয়েছে। দীনেশকে যখন দেখানো হলো, উনি কিন্তু চিনতেন হেমরাজকে। ওনাকে বডি দেখিয়ে প্রশ্ন করা যখন হয় এই বডিটা কার, তখন উনি চিনতে অস্বীকার করেন, উনি বলেন আমি চিনতে পারছি না। ভালো কথা। আচ্ছা, এই প্রসঙ্গে বলা যাক যে হেমরাজ ক্যা কারকে চালা গয়া দেখো, এটা যখন ভারতী মণ্ডলকে নূপুর বলেছিলেন, তারপরে পুলিশ আসার পর যখন পুলিশ এই তদন্ত করছে, ফ্ল্যাটের মধ্যে নানান কিছু খোঁজ খবর করছে, জিজ্ঞাসাবাদ করছে, রাজেশ তখন খুব রেগে যান
রেগে গিয়ে বলেন যে আপনারা এত এই ফ্ল্যাটের মধ্যে কি খোঁজ করছেন, হেমরাজ তো এটা করে পালিয়েছে, আপনারা নেপালে চলে যান, এই নিন 25,000 টাকা। তিনি তাদের 25,000 টাকা দিতে চান এবং বলেন আপনারা নেপালে গিয়ে হেমরাজকে ধরে আনুন, এই কথাটা বলা হয়েছিল। অথচ ছাদের উপর একটা বডি পাওয়া গেল এবং পুলিশের সন্দেহ বডিটা হেমরাজের। তখন দীনেশ চিনতে অস্বীকার করতে তারা ইমিডিয়েট নূপুর এবং রাজেশকে ফিরে আসার অর্ডার দেন। তারা ফিরে এসে যখন ছাদে যান, রাজেশও বডিটা চিনতে অস্বীকার করেন। তিনি বলেন আমি চিনতে পারছি না। এটা আশ্চর্য লাগছে না আপনাদের? যার সঙ্গে 2 বছর একই সঙ্গে তারা এক ছাদের নিচে কাটিয়েছেন, তাকে চিনতে পারছেন না বডিটা সামান্য ফুলে গেছে বলে? এটা খুব আশ্চর্য। যাই হোক, বডিটা হেমরাজের বলে আরও অন্য একজন শনাক্ত করলো। তখন বডিটাকে খুব আশ্চর্যজনকভাবে, খুব অসম্মানজনকভাবে একটা চাদরে মুড়ে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাওয়া হলো। সিঁড়িতে কিছু রক্তের দাগ দেখতে পাওয়া গিয়েছিল এবং সিঁড়ির দরজার পাশে একটা রক্তমাখা হাতের ছাপ পাওয়া গিয়েছিল, যে হাতের ছাপটা শোনা যায় কারুর সঙ্গে ম্যাচ করেনি। কারুর সঙ্গে বলতে বাকি 3 জন কাজের লোক যাদের সঙ্গেও পড়ে, মানে যাদেরকে মনে করা হয়েছিল এরা কাজটা করে থাকতে পারে, তাদেরকে অনেক জেরা, অনেক নার্কো অ্যানালিসিস, অনেক পলিগ্রাফ টেস্ট করার পরেও প্রমাণ কিছুই করা যায়নি। নয়ডা পুলিশের কাছ থেকে পরে কেসটা হ্যান্ডওভার হয়ে যায় সিবিআই এর কাছে। সিবিআই এর প্রথম টিমও কিন্তু সমাধান করতে পারেনি। সিবিআই এর দ্বিতীয় টিম রাজেশ এবং নূপুর তলোয়ারকে তাদের মেয়ের হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন। তাদের 14 বছর মানে লাইফ সেন্টেন্স হয়, 14 বছর জেল হয়, যে এলাহাবাদ হাইকোর্ট থেকে তাদের জেল হয়। কিন্তু তারপরে তারা মুক্ত হয়ে যান, আবার অ্যাপিল করে, হাইকোর্টে অ্যাপিল করে তারা কিন্তু মুক্ত হয়ে যান। 4 বছর পরে তারা বেরিয়ে আসতে পারেন এবং এখনও কিন্তু তারা বাইরেই আছেন। এবং আরও যাদেরকে অ্যারেস্ট করা হয়নি তাদেরকে অনেক জেরা করা হয়েছিল, অনেক নার্কো অ্যানালিসিস টেস্ট, অনেক পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। 3 জন কাজের লোককে, একজন হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট যার নাম কৃষ্ণা, এও নেপালি, হেমরাজও নেপালি ছিল, এবং আরেকজনের নাম রাজকুমার মণ্ডল, তাকেও জিজ্ঞাসাবাদ অনেক কিছু করা হয়, কিন্তু কোনো কিছুই জানা যায় না বা কোনো কিছু প্রমাণ করা যায় না। এটা আশ্চর্যজনক নয়? এটা কি টোটাল পুলিশের বা সিবিআইয়ের ফেলিওর নয় যে কোনো টিম কিছুই প্রুভ করতে পারলো না? এইটা ভারতের অন্যতম একটা কেস যেটা আজও পর্যন্ত আনসলভড, এবং এই আরুষি এবং হেমরাজের হত্যা কেন হয়েছিল এবং কে করেছিল আজও পর্যন্ত সঠিকভাবে জানা কিন্তু সম্ভব হয়নি। এবার বলি যে পসিবল 2টো রিজন কী বলা হয়েছিল যে কে করে থাকতে পারে এবং কেন করে থাকতে পারে। সিবিআই এর প্রথম টিম যারা কিন্তু পারেনি সলভ করতে, দ্বিতীয় টিমের হাতে চলে গিয়েছিল। দ্বিতীয় টিম থেকে প্রুফ করা হয়েছিল যে বাবা মা হত্যাকারী, মানে রাজেশ তলোয়ার এবং নূপুর তলোয়ার তাদের মেয়েকে এবং হেমরাজকে হত্যা করেছেন। কারণ হিসেবে যেটা বলা হয়েছিল সেটা আমি পরে বলছি। প্রথম টিম যে কুমার বলে সামন ছিলেন, যিনি এই ডিআইজি বা কিছু এরকম পোস্টে সিবিআইয়ে, তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যে মানে এটা প্রুফ করবার যে এই যে রাজকুমার মণ্ডল, এই যে হেমরাজ এবং কৃষ্ণা যে কিনা এই ডেন্টিস্ট রাজেশ তলোয়ারের চেম্বারে অ্যাসিস্ট্যান্ট ছিল, তার সঙ্গে নাকি কয়েকদিন আগেই রাজেশ তলোয়ারের প্রচণ্ড কথা কাটাকাটি হয়, সেটাও আবার কোনো একটা কাজে ভুল করার জন্য তার চেম্বারের মধ্যেই। এবং সে নাকি তারপরে ড্রাইভার, কোনো একজন ড্রাইভার, হয়তো রাজেশেরই গাড়ির ড্রাইভার শুনেছিল, তাকেই বলেছিল যে আমি মজা চাখাবো বা এরকম ধরনের কিছু, এই ডাক্তারকে, এরকম তো মানুষ বলেই থাকে। তার জন্য এত কাণ্ড কি ঘটেছিল সেটা প্রুফ করা সম্ভব কিন্তু হয়নি, কারণ নার্কো অ্যানালিসিস টেস্টেও সেভাবে কিছু জানা যায়নি। সেই ভিডিও আমি দেখেছি, অনেক ভিডিওই দেখেছি, দেখে কোনো কিছুই কিন্তু পরিষ্কার হচ্ছে না একটা কথা ছাড়া, যে একমাত্র এই বাবা মা হয়তো এই কাণ্ডটা ঘটিয়ে থাকতে পারে। তার কারণ যে সিবিআইয়ের যে টিম পরে, যে কাউল বলে একজন, তিনি করেছিলেন জিনিসটা, প্রুফ করেছিলেন কিছুটা, পরে যদিও আবার আরেকটা কারণ দেখিয়ে সেটা তারা হাইকোর্টে তারা বেল পেয়ে যান, বেরিয়ে আসতে পারেন বা মুক্তি পেয়ে যান। তো যাই হোক, যে প্রথমে যেটা বলা হয়েছিল যে এরকম কিছু হয়ে থাকতে পারে, যে হেমরাজের ঘরে যেহেতু বিয়ারের বটল পাওয়া গেছে, স্প্রাইটের বটল পাওয়া গেছে, আর হয়তো জলের একটা বটল পাওয়া গেছে, হেমরাজ যে ঘরে থাকতো সেই ঘরে এগুলো পাওয়া গিয়েছে, এবং 2টো গল্ফ স্টিক পাওয়া গেছে। গল্ফ স্টিকের কথা কেন বললাম? কারণ হেমরাজের মাথায় এই গল্ফ স্টিকে যেরকম ভি শেপের আঘাত হয়, হেমরাজের মাথার ডান দিকে ঠিক সেরকম আঘাত পাওয়া গেছে, জোর আঘাত করা হয়েছিল। হয়তো এই আঘাতের ফলেও তার মৃত্যু হয়ে থাকতে পারে, পরে গলা কাটা হয়েছে, এরকম হতে পারে। কারণ আরুষির ক্ষেত্রে সেটা বোঝা গেছে ময়নাতদন্তের রিপোর্টে। আরুষির কপালেও এই একই জিনিসের, যেটা গল্ফ স্টিকের আঘাত বলে মনে করা হচ্ছে, সেটাও যথেষ্ট জোরে করা হয়েছিল। কিন্তু এই যে প্রথম টিম, সিবিআইয়ের যে প্রথম টিম, যে ওই লেড বাই মিস্টার অশ্বিনী সামথিং কুমার বোধহয়,
তো তিনি কিন্তু এটা প্রুভ করার চেষ্টা করেছিলেন যে এই যে নেপালি যে কৃষ্ণা, সে এবং এই রাজকুমার মণ্ডল এরা এসেছিল ওই এর ঘরে বসে, হেমরাজের ঘরে বসে বিয়ার পান করা হচ্ছিল ইত্যাদি, এবং তখন কথায় কথায় হয়তো ওই অপমান করা যেটা চেম্বারে, সেই কথাটা হয়তো উঠে থাকতে পারে। এবং হেমরাজকে আরও মদ আনতে পাঠানোর জন্য, যেহেতু এই বটলটা কিন্তু দরজার পিছনে এই রাজেশ তলোয়ারেরই একটা সেলার ছিল, যেখানে থেকে এই ওয়াইন দামি মানে স্কচের বোতলটা আনা হয়েছিল, যেটা টেবিলে পাওয়া গিয়েছিল রক্তমাখা অবস্থায়। তো সেটা আনতে হয়তো বলা হয়েছিল এবং সে হয়তো রাজি হয়ে গিয়ে এটা আনতে গেছিল। সেই সময় হয়তো কোনোভাবে আরুষির দরজা খোলা পেয়ে, এখানে একটা প্রসঙ্গ, আরুষির মা কিন্তু বলছেন দরজা তিনি লক করেছিলেন, আপনারা এটা মনে রাখবেন। আরুষির দরজা কোনোভাবে খোলা পেয়ে তারা ভেতরে ঢুকলো, আরুষিকে তারা শ্লীলতাহানি বা এই ধরনের কিছু অ্যাটাক করলো, কারণটা বলছি। অ্যাটাক করার পর সেই সময় হেমরাজ পুরো বিষয়টা দেখতে পেল, সে চিৎকার করলো বা বাধা দিল, চিৎকার কিন্তু তলোয়ার দম্পতি শুনতে পাননি, এটা মনে রাখতে হবে। কারণ তাদের ঘরের এসি নাকি এত আওয়াজ করে যে বাইরের কোনো আওয়াজ এসি চালানোর পর শোনা যায় না, এবং তাদের ঘরে এসি চলছিল, সারা রাত এসি চলেছে। যদিও সকালবেলা 6টার সময় যখন এই মহিলা বেল বাজালো ভারতী মণ্ডল, তখন কিন্তু নূপুর এই এসি হয়তো বন্ধ করে দিয়েছিলেন, তখন কিন্তু উনি বাইরের থেকে এই আওয়াজটা শুনতে পেলেন, বেলের আওয়াজটা, যেটা উনি কিন্তু কোনোদিন দরজা খোলেন না, সেদিন কিন্তু উনি দরজা খুললেন, এটা ঘটনা হয়েছিল। যাই হোক, সেটা যা হয়েছিল হয়েছিল। কথাটা হচ্ছে যে এরা সিবিআই এর প্রথম টিম যা বলছে যে কৃষ্ণা, রাজকুমার আর হেমরাজ বসে মদ্যপান করছিল হেমরাজের ঘরে। হেমরাজ গেল আরও মদ আনতে, ইতিমধ্যে এরা ঢুকে আরুষির প্রতি একটা, কৃষ্ণা ছোটোবেলা থেকেই নাকি আরুষিকে দেখেছে, এটাও আমি অন্য আরেকটা ডকুমেন্টারিতে দেখেছি, ছোটোবেলা থেকে আরুষিকে বড় হতে দেখেছে। কৃষ্ণাও কিন্তু ভালো স্কুলে পড়াশোনা করেছে এবং ডাক্তারের উপর তার রাগ ছিল, সেই জন্য কৃষ্ণা কোনোভাবে, এবং রাজকুমারেরও নাকি আরুষির প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, তো তারা কোনোভাবে অ্যাটাক করেছিল আরুষিকে, শ্লীলতাহানি বা কিছু। আরুষি হয়তো চিৎকার করতে গেছিলো, তখন তার মাথায় বাড়ি মারা হয়, এবং এই যে যিনি সিবিআইয়ের ডিরেক্টর ছিলেন তার মতে খুখরি দিয়ে বাড়ি মারা হয়, কপালে যে গভীর ক্ষত সেটা খুখরির ক্ষত, এটা বারবার আঘাত করা হয়েছে, এবং হয়তো তার ফলেই, হয়তো নয়, ময়নাতদন্তে প্রকাশ, এই কারণেই আরুষির মৃত্যু হয়েছিল, মাথায় বারবার উপর্যুপরি কঠিন মানে শক্ত জিনিস দিয়ে আঘাত পাওয়ার ফলে। পরে তার গলা কাটা হয়, সেটা কিন্তু আধ ঘন্টা পরে, এটা কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছিল। তো এই ঘটনা যখন ঘটছে, হেমরাজ দেখে ফেলেছে, তখন হেমরাজকে বুঝিয়ে পারিয়ে এরা ছাতে নিয়ে গেছে। ছাতে নিয়ে গিয়ে রাজকুমার প্রথমে ঢুকেছে ছাতে, আমরা জানি হেমরাজের কাছেই ছাতের চাবি থাকতো, আপনারা জিনিসটা কিন্তু নোট করুন, কারণ আছে। হেমরাজ ঢোকার আগেই ঢুকে গেল রাজকুমার, তার সামনাসামনি, পিছনে ছিল কৃষ্ণা, পিছন থেকে ওই গল্ফ স্টিক নিয়ে গিয়ে কৃষ্ণা আবার মাথায় বাড়ি মারলো, জানি না এটা সম্ভব কিনা, হয়তো মারলো। আর তারপরে তার গলাটা ওইভাবেই কেটে দেওয়া হলো, তারপরে তাকে ছাতে ফেলে রেখে দরজায় তালা দেওয়া হলো। ছাতের চাবি নিশ্চয়ই হেমরাজের কাছে থাকতো, আমরা শুনেছি। দরজায় তালা দেওয়া হলো, চাবিটা কোথায় গেল? তারা পকেটে রেখে দিল। আচ্ছা, এরা যদি এই কাণ্ডটা করে থাকবে, যে অশ্বিনী কুমার যেটা বলেছিলেন, যেটা প্রুফ করতে পারেননি, কারণ আছে। কারণ হচ্ছে এই বাড়ির যে নাইট গার্ড, সে বলছে রাত 12টা পর্যন্ত কিন্তু রাজেশ তলোয়ার জেগেছিলেন, এবং তাদের মেয়েও জেগেছিল, তার প্রমাণ রয়েছে। তাদের রাউটার অন ছিল, এবং রাত 10টা 10-এ মেয়ে ক্যামেরা যেটা ওনারা গিফট করেছিলেন, এটা বলা হয়নি, আরুষির জন্মদিন ছিল 24শে মে, তো 24শে মের আগেই তারা ঠিক করেছিলেন তাকে দিয়ে দেবেন, ক্যামেরাটা সেদিনই কুরিয়ারে এসেছিল, তারা গিফটটা দিয়ে দিয়েছিলেন, আর থাকতে না পেরে সারপ্রাইজ গিফট, এটা একটা মানে অদ্ভুত অস্বাভাবিক, ঠিক সেদিনই দিলেন। সে প্রচুর ছবি তোলে, কিছু ছবি ডিলিটেড দেখা গেছে, পরে পুলিশ দেখেছে, কিছু ছবি, কোন ছবি কেউ জানে না। যাই হোক, সে ক্যামেরায় অনেক ছবি তোলে, রাত্রি 10টা 10-এ সে শেষ ছবি তোলে, তারপর ক্যামেরা রেখে সে শুয়ে পড়েছিল কিনা বলতে পারবো না, যদিও রাত্রির বোধহয় 11টা অবধি তার বন্ধুর সাথে চ্যাটিং বা এই ধরনের কিছু শোনা গিয়েছিল। ওই সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সাধারণ যে স্ক্রিন মানে ফোন ছিল, যেমন হতো আর কি তখনকার ফোন, 2008 সালের কথা হচ্ছে। তো সে যাই হোক, রাত 11:30টার পর কিন্তু তার বন্ধু, একটি ছেলে, সে মেসেজ করে তার উত্তর পায় না, আর সে ভেবেছিল হয়তো ঘুমিয়ে পড়েছে আরুষি, ঠিক আছে সকালবেলা কথা বলা যাবে। তারপরে আর কোনো কথা হয়নি, আর আরুষির কোনো মেসেজ আসেনি, কারণ সে তো মারা গিয়েছিল। ঘটনাটা এক্স্যাক্টলি কখন ঘটেছিল বলা যাবে না, তবে রাত্রিবেলা ওই ফ্ল্যাট থেকে এবং ওই বাড়ি থেকে নাইট গার্ড বলেছে পুলিশের কাছে, সে কাউকে না ঢুকতে দেখেছে না বেরোতে দেখেছে। প্রশ্ন, এই দুটি বাইরের লোক যদি মদ খেলো, আরুষির উপর অ্যাটাক করলো, তারপর আবার হেমরাজকে ছাতে নিয়ে গিয়ে মারলো, তালা দিল,
তারপর ঘরে আসলো, ঘরে এসে কি করলো এবার আপনারা শুনুন। আরুষির ময়নাতদন্তে জানা গেছে তার পায়জামা খুলে ইনারওয়্যার বের করে নিয়ে তার প্রাইভেট পার্টস ক্লিন করা হয়েছিল। এটা কেন করবে এরা? এরা তাকে শ্লীলতাহানি করুক বা যাই করুক, ধর্ষণের উপক্রম করুক, এরা কিছু একটা করেছিল, বা ধরে নিচ্ছি এরা করেছিল, বা যে কেউ হোক করেছিল, প্রাইভেট পার্টসটা পরিষ্কার করার এদের কেন জরুরত পড়বে? এদের কেন দরকারটা পড়বে না, একদম স্বাভাবিক। তারই দরকার পড়বে, ভালো করে শুনুন, তারই দরকার পড়বে যে চাইবে না যে এই ঘটনা ঘটেছিল তার মানে এই মেয়েটির সঙ্গে, এটা কোথাও প্রমাণ হোক, কোথাও মানে ময়নাতদন্তে প্রমাণ হোক। যে চাইবে না, কারা চাইবে না? যারা চাইবে না তাদের বাড়ির সম্মানহানি হোক। এক্ষেত্রে প্রসঙ্গ চলে আসছে যে প্যারেন্টস, বাবা মা চাইবে না, নইলে ভিতরে ইনারওয়্যার, লোয়ার ইনার গার্মেন্টস কোথায় গেল কেউ জানে না, সেটা চেঞ্জ করে শুধু পায়জামাটা পরিয়ে দেওয়া হলো এবং পরানোর আগে প্রাইভেট পার্টস ক্লিন করা হলো। এটা আশ্চর্য নয়? এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ময়নাতদন্তের রিপোর্টে রীতিমতো লেখা রয়েছে যে একটি 13 বছরের মেয়ে, আরুষির বয়স 13 ছিল, সে ডিপিএসে পড়তো, নয়ডা ডিপিএসে। তার যেরকম তার জেনিটাল এরিয়ার যেরকম মানে কি বলবো সাইজ থাকা উচিত তার চাইতে বড় ছিল। এটার থেকে প্রমাণ যে, এবং আরও কিছু আছে, চিহ্ন পাওয়া গিয়েছিল যেটা প্রমাণ করে সে মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল, এটা কিন্তু প্রমাণ হয়। এইবার আসে দ্বিতীয় থিওরি, যে এই যে কাজের লোকদের থিওরিটা তো খাটছে না, কারণ নাইট গার্ড বলছে কাউকে ঢুকতেও দেখেনি, কাউকে বেরোতেও দেখেনি, সেক্ষেত্রে কেউ তো আসেইনি। মদ কেউ খেয়ে থাকুক বা না থাকুক, হয়তো কেউ খায়নি, রাখা ছিল, হেমরাজ নিজেই খাবে বলে রাখা ছিল। সেক্ষেত্রে টেবিলের ওপর এই রক্তমাখা বোতল কোথা থেকে এলো? হতে পারে এটা সাজিয়ে রাখা হয়েছিল ঘটনাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য, যে নিজেই রাজেশ তলোয়ার এটা করেছিলেন। কেন বলছি? সিবিআই এর সেকেন্ড টিম বলছে, যারা প্রমাণ করেছিল এবং 14 বছরের জেলও হয়ে গিয়েছিল রাজেশ এবং নুপুরের, তারা প্রমাণ করেছে যে রাজেশ এবং নুপুরই একমাত্র এই কাজ করে থাকতে পারে, কারণ যথেষ্ট সময় তাদের হাতে ছিল এই কাজের সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য। এবং তারা প্রথমেই কেন পুলিশকে খবর দেয়নি? তারা যদি সকালবেলা বডি আবিষ্কার করে, এবং তারা প্রথম এই কথাটা কেন বলেছিল, দেখো হেমরাজ কেয়া কারকে চালা গিয়া, এগুলো তো ঘটনা, এগুলো তো উত্তর নেই, তাই না? এবং প্রাইভেট পার্টস যে মেয়ের ক্লিন করা, সেটা কাদের স্বার্থ হতে পারে? এরাই চাইবে না যে তাদের মেয়ের সঙ্গে কেউ এরকম কিছু করেছিল, এবং যেটা কিন্তু খুব দুঃখজনকভাবে বলতে হচ্ছে, একটি 13 বছরের মেয়ে সম্পর্কে আমি চাই না বলতে, কিন্তু এটা ময়নাতদন্তের রিপোর্টে রয়েছে যে কোনো মানে ফোর্সফুল এন্ট্রি প্রাইভেট পার্টসে প্রমাণ হয়নি। সেক্ষেত্রে আপনারা সহজেই বুঝতে পারছেন কথাটার মিনিং কী, এবং সেটাই প্রকাশ্যে এসেছিল। ঘটনাটা অনেক পুরনো, অতএব সেটা এসে গেছিলো তখনই প্রকাশ্যে। তো যাই হোক, চাপানুতোর চলে। এবং এই যে প্রশ্নগুলো, যে ঘরের সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে, এটা তো যে কোনো শিক্ষিত মানুষ চাইবে না। তার মেয়ের প্রকৃত অপরাধী ধরা পড়ুক, এটা যদি তারা চায়, তাহলে তারা বাইরের লোক কিছুতেই অ্যালাউ করবে না ঘরের ভিতর। আগে চাইবে পুলিশ আসুক, সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করুক। সেটা না করে পুলিশ যখন তদন্ত করছে ফ্ল্যাটে ঘুরে, তখন তারা বাধা দিচ্ছেন পুলিশের কাজে, তারা রেগে যাচ্ছেন, তারা বলছেন পুলিশ কেন নেপাল যাচ্ছে না, হেমরাজকে কেন ধরতে যাচ্ছে না। তারা কি করে জানছেন হেমরাজ করেছে কাজটা? হেমরাজ মিসিং, হেমরাজেরও তো কিছু হয়ে থাকতে পারে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, হেমরাজের ফোন এবং আরুষির ফোন দুটোই কিন্তু মিসিং ছিল। হেমরাজকে সকাল 6টায় ভারতী এসে ডাকার পর যখন ওই চাবি ফেলতে গেলেন, নুপুর বলছেন তিনি ফোন করেছিলেন, এবং এটা প্রমাণ আছে যে ফোন করেছিলেন, কারণ তার ফোন থেকে কল যাচ্ছে, এটা হয়েছিল, এবং ফোনটা তুলে কেটে দেওয়া হয়েছে তিনি বলছেন। এবং তারপরে হেমরাজের ফোন সুইচ অফ হয়ে যায়, এবং আরুষির ফোন কিন্তু খুঁজেই পাওয়া যায়নি, যেটা আবার 6 মাস পরে উত্তরপ্রদেশের কোনো একটা রেলওয়ে ট্র্যাক থেকে পাওয়া যায়, যেটা খুব আশ্চর্য, যেটা ভীষণই আশ্চর্য। তো এই কেসের সঙ্গে মনে হচ্ছে যে আরও অনেক কিছু পিছনে এমন কিছু রহস্য ছিল, যেটা হয়তো হেমরাজ জেনে গেছিল, বা হেমরাজ আরুষি দুজনেই জেনে গেছিল। অনেক কথাই এসেছিল, সব কথা নিয়ে আলোচনা না করলেও চলবে। তখনকার যে নিউজ পেপার, তখনকার যে মানে নিউজ চ্যানেলে সব কিছুই রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। যে কোনো একটা অ্যাফেয়ারের কথা শোনা গেছিলো এনার চেম্বারেরই কোনো অন্য একজন ডাক্তার মহিলার সাথে, এই রাজেশ তলোয়ারের, সেগুলো সত্যি কিনা জানা নেই, কারণ আজও রাজেশ আর নুপুর একই সঙ্গে রয়েছেন। একটা কথা, রাজেশ আর নুপুর দুজনেরই চোখে কোনো দিন জল দেখা যায়নি, 1 নম্বর। এবং সেই তখনও যখন সদ্য তাদের মেয়ে মৃত, তখনও তারা কিন্তু খুব মানে একদম কাম অ্যান্ড কম্পোজড ছিলেন। আমি যতগুলো ইন্টারভিউ দেখেছি, দুজনেই কাম অ্যান্ড কম্পোজড, অ্যান্ড অনলি দে ওয়ান্টেড টু জাস্ট মানে কি বলবো, নিজেদের প্রোটেক্ট করছিলেন ওনারা। দে ওয়ান্টেড টু প্রোটেক্ট দেমসেলভস অনলি, নাথিং এলস। তারা কখনোই মেয়ের হত্যাকারী ধরা পড়ুক আমরা চাই, এই বিষয়টা নিয়ে তাদেরকে মানে ভোকাল হতে আমরা দেখিনি, কখনোই না। এবং মাত্র মেয়ে মারা যাওয়ার 8 দিন পর
যে সেই দিনই তার স্বামী বোধহয় অ্যারেস্ট হয়েছেন বা পরের দিন অ্যারেস্ট হয়েছিলেন, তার মা এসে কপালে রীতিমতন টিপ পরে তিনি রীতিমতন সাক্ষাৎকার দিচ্ছেন এনডিটিভিতে খুব সম্ভব, এবং এসে উনি হাসছেন। মেয়ে সেদিন পালক পনির খেয়েছিল, কোনো দিন খেত না, খেয়ে আবার হেমরাজের রান্নার প্রশংসাও করেছিল। উনি খুব ক্যাজুয়ালি বলছেন, যার মেয়ে মাত্র 7-8 দিন আগে এত ব্রুটালি যাকে মেরে ফেলা হয়েছে, এবং কে মেরেছে, কেন মেরেছে, কোথায় গেল, সেই কি হলো, কিছুই মানে তার কোনো দাগই কাটেনি। তার চোখে মুখে অসম্ভব ভাবলেশীন চোখ মুখ। এটা আমার সঙ্গে প্রত্যেকেই একমত হবেন, কারণ পুরো দেশ উত্তাল হয়েছিল। আজও এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বেড়াচ্ছি যে কে খুন করেছিল এই মেয়েটিকে, আরুষির হত্যাকারী কে, এবং সবচেয়ে বেশি করে হেমরাজের হত্যাকারী কে, হেমরাজকে কেন খুন করতে হলো। এটা কিন্তু খুব বড় প্রশ্ন, এটা কিন্তু কোনো সহজ প্রশ্ন না যে হেমরাজকে কেন খুন করতে হলো। কারণ হেমরাজ নাকি জানিয়েছিল বোধহয় বাড়ির লোককেও যে তাকে কেউ ভয় দেখাচ্ছে, তাকে কেউ ভয় দেখাচ্ছে, মেরে ফেলতে পারে, এরকম কিছু ভয় দেখিয়েছিল। কতটা সত্যতা আছে এর আমি বলতে পারবো না, তবে কিছু তো হয়েছিল, এটা তো ঘটনা। এবং এই ফোন খুব মানে কি বলবো, সেরকম হঠাৎ করে যদি রাগের মাথায় যে নেপালি ছেলেটি করেছে বলা হচ্ছে, এটা হলে এই ফোন নিয়ে নিতে হবে, সব প্রমাণ লোপাট করতে হবে, মেয়েটির প্রাইভেট পার্টস ক্লিন করতে হবে। শুধু তাই নয়, মেয়েটির মাথার কাছে তার টয়েস, তার যে সফট টয়েস, হ্যাঁ, এবং তার যে স্কুলের ব্যাগ, এগুলো সাজিয়ে রাখতে হবে। এগুলো আশ্চর্য নয়? এটা কোন ক্রিমিনাল এটা করবে? সে চাইবে যত তাড়াতাড়ি অকুস্থল ছেড়ে পালানো যায়, সেটা না করে হাতে সময় নিয়ে এগুলো করবে। এবং যদি মানে মেরে থাকে হেমরাজকে, তারপরে তারা অতক্ষণ ধরে আবার ফিরে এসে ওই ফ্ল্যাটে ঢুকে আবার মদ খাবে, আবার সব কিছু এরকম মানে জাস্ট। তবে মদের বোতলে কিন্তু কারুর কোনো ডিএনএ পাওয়া যায়নি, এটা খুব আশ্চর্য, কোনো ডিএনএই পাওয়া যায়নি। তাহলে সেটা আদৌ খাওয়া হয়েছিল না ওটা আগেই খাওয়া ছিল, মানে কিছুটা অল্প কিছুটা কম ছিল, বেশিটাই ভর্তি ছিল? এটা কিন্তু একটা প্রশ্ন, যে এটা পরে ওখানে মানে প্লেস করা হয়নি তো। সব ঘটনা যখন ক্রাইম সিন যখন সাজানো হচ্ছে, ক্রাইম সিন যে ওলটপালট করা হয়েছিল, সেখানে ড্রেস আপ করা হয়েছিল, ভাষাটা আছে ড্রেস আপ করা হয়েছিল, এটা কিন্তু প্রমাণ রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই বোতলটা, এটা আমি কোথাও অবশ্য শুনিনি, এটা আমারই মনে হয়েছে, বোতলটা এনে ওখানে রক্ত মাখিয়ে, দুজনের রক্ত মাখিয়ে যে রাখা হয়েছিল টেবিলে, সেটা তো হতেই পারে, কারণ ওদের দুজনের ডিএনএ পাওয়া যাবে ব্লাডে, এবং বোতলের কেউ মুখ দিয়ে খেয়েছিল কিনা সেটাও কোনো ডিএনএ পাওয়া যায়নি, অতএব হয়তো কেউ খায়নি। বোতল থেকে আগেই গ্লাসে ঢেলে খাওয়া হয়েছে, এবং অতটুকু খালি বোতলটা আগেই ছিল, বলার জন্য তার কেউ নেই। বাড়িতে 4 জন মানুষ থাকতো, 2 জন তো মৃত এবং 2 জন বেঁচে আছে, যারা 2 জন একসঙ্গে রয়েছে, যারা 2 জন একই কথা বলছে, এবং এদের কিন্তু শাস্তি হয়েও গিয়েছিল এই প্রসঙ্গে। পরে এটা প্রমাণ করে যে হাইকোর্টে এটা প্রমাণ করে নিয়ে আসে এদের লয়ার, যে ঘরের মধ্যে হেমরাজকে যদি মারা হয়ে থাকে, এরা যদি ঘরে মেরে থাকে, তাহলে ঘরেই মারা স্বাভাবিক। কারণ বলা হচ্ছে সেক্ষেত্রে যে থিওরিটা এতক্ষণ আমি বলিনি, বলতে আমার ইচ্ছা করছে না, যে কেন আরুষিকে তার বাবা মা হত্যা করবে, এটার যে যুক্তিটা নেক্সট যে সিবিআই টিম দিয়েছিলেন, এটাই দেওয়া হয়েছিল যে হেমরাজ এবং আরুষির মধ্যে ইলিসিট একটা রিলেশনশিপ তৈরি হয়েছিল, এবং তারা বলেছিলেন যে এই ডক্টর রাজেশের একটা দুরানি সাম মিসেস দুরানির সঙ্গে একটা মানে পরকীয়ার সম্পর্ক ছিল, যেটা কিন্তু জেনে ফেলেছিল তার মেয়ে, এবং এই হেমরাজের সাথে সেটা সে আলোচনা করেছিল, দুঃখ জানিয়েছিল, কারণ সে মাকে বলতে পারেনি। হেমরাজ তার বন্ধু হয়ে উঠেছিল, হেমরাজের সঙ্গে তার একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল, এবং এটা রেগুলার ছিল কিনা সেটা জানা নেই, কারণ এই যে বললাম ময়নাতদন্ত রিপোর্টে কিন্তু সেরকমই কিছু ইন্ডিকেট করা হয়েছে যে সে কিন্তু রেগুলারলি অ্যাক্টিভ ছিল ব্যাপারটা মেয়েটি। এবং সেই রাত্রে এই দ্বিতীয় টিমের বক্তব্য, এটা আমার বক্তব্য একেবারেই নয়, দ্বিতীয় টিম যে সিবিআই টিমের বক্তব্য, সেই রাত্রে রাজেশ তলোয়ার হয়তো কিছু আওয়াজ পেয়েছিলেন, তিনি কাজ করছিলেন ল্যাপটপে, আওয়াজ পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি দেখেন আরুষির ঘরের দরজাটা খোলা, যেটা ভেতর থেকে কিন্তু খোলা যায়, তার মানে আরুষি খুলে দিয়েছে, দরজা খোলা, এবং ভেতরে দুজনের গলার আওয়াজ পান, এবং ভেতরে ঢুকে তিনি দুজনকে খারাপ অবস্থায় দেখতে পান, যেরকম অবস্থায় দেখতে পাওয়ার কথা নয়, খারাপ অবস্থায় দেখতে পান, এবং রাগে অন্ধ হয়ে তিনি হেমরাজের ঘর থেকে তার আগে তিনি হেমরাজের ঘরে যান, যে হেমরাজ কোথায়, দেখতে পান না তাকে, একটা গল্ফ স্টিক তুলে নেন, যে কিছু একটা আওয়াজ আসছে, কারুর কী ব্যাপার। তারপরে মেয়ের ঘরে ঢোকেন, ওই হাতে গল্ফ স্টিক নিয়ে তিনি গল্ফ স্টিক দিয়ে হেমরাজের মাথায় বাড়ি মারেন। তারপর তিনি আরুষির মাথাতে বাড়িটা বাই চান্স লাগে, মারতে চাননি, এটাই বলা হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী। তারপর হেমরাজের বডিটা টানতে টানতে উপরে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই হয়তো গলা কাটা হয় বা গলা কেটে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে জানি না তারা সেটা প্রমাণ করতে পেরেছিলেন কিনা, গলা হয়তো কাটা হয়নি, মাথায় শুধু আঘাত করে যদি অজ্ঞান করে টেনে নিয়ে গিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে সেটা সম্ভব যে ওপরে গিয়ে গলাটা কাটা হয়েছিল, কারণ 8 ঘন্টা পরে নিচে এসে আবার আরুষির গলা তাহলে কাটতে হবে, কারণ আরুষির গলাও কিন্তু 8 ঘন্টা পরে কাটা হয়েছে যেই করে থাকে। তো এই যে ঘরের মধ্যে কোনো
হেমরাজের ব্লাড স্যাম্পেল পাওয়া যায়নি, এই সূত্রে কিন্তু শুধু আরুষির ব্লাড স্যাম্পেল পাওয়া গিয়েছে এবং ওনাদের শরীরের কোথাও আরুষির কোনো রক্ত লাগা ছিল না। মনে করা হয়েছিল ওনারা ড্রেস চেঞ্জ করে সেটা মানে ডিসপোজ করে দিয়েছেন, কোনোভাবে লুকিয়েছেন বা কিছু, এটা বলা হয়েছিল, এটা খাড়া করা হয়েছিল থিওরি সিবিআইয়ের সেকেন্ড টিমের পক্ষ থেকে। সেক্ষেত্রে একমাত্র হেমরাজের মাথায় মেরে তার বডিটা উপরে টেনে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে, যে তখনও গলা কাটা হয়নি, উপরে নিয়ে গিয়ে গলাটা কাটা হয়েছে দরজার কাছে নিয়ে গিয়ে, কারণ দরজা থেকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটা বডি টেনে নিয়ে গিয়ে সেখানে রক্তের টেনে নিয়ে যাওয়া ড্র্যাগিং সাইন পাওয়া গিয়েছে। ঠিক আছে, এবারে আরুষিকে তারপর নিচে এসে ওই একই কায়দায় গলাটা কাটা হয়, যেটা তারা বলছেন সার্জিক্যাল ব্লেড দিয়ে খুব দক্ষ হাতে করা হয়েছে, যেটা একজন সার্জনের পক্ষে সম্ভব, যদিও এনারা ডেন্টিস্ট তবুও সার্জিক্যাল মানে স্ক্যালপেল ইউজ করা হয়েছে বলে বলা হয়েছিল, যদিও এরকম কোনো স্ক্যালপেল বাড়িতে ছিল বলে জানা যায়নি। কি ছিল না ছিল, এত দিন হয়ে গেছিলো, তারা গল্ফ স্টিকটাও নাকি 2 বছর পরে যে পাঠানো হয়েছিল, স্বাভাবিকভাবেই তাতে কোনো ডিএনএ পাওয়া যায়নি। বলা হয়েছিল অতিরিক্ত পরিষ্কার ছিল গল্ফ স্টিকটা, মানে ডিএনএ পরিষ্কার করে ফেলা হয়েছিল, জানা নেই, এরা ডাক্তার, এদের কাছে অনেক সলিউশন থাকে, এটা বলতে পারবো না, এটা কোথাও শুনিনি আর যে কি করা হয়েছিল না করা হয়েছিল, তবে এগুলো ঘটনা, এগুলো সব ডকুমেন্টারিতে রয়েছে। এরপরে কথা হচ্ছে যে তাহলে যে যদি একমাত্র নিচে গলা কাটা না হয়, বডিটা মাথায় মেরে শুধু ওপরে নিয়ে যাওয়া হয়, যে ওপরে নিয়ে গিয়ে গলাটা কাটা হবে সেই উদ্দেশ্যে, তাহলেই একমাত্র এই থিওরিটা, প্রথম টিমের থিওরিটা মানে সেকেন্ড টিমের থিওরিটা হতে পারে। কিন্তু সেটা হাইকোর্টে খারিজ হয়ে গেছে, যে নিচে যেহেতু ব্লাড স্যাম্পেল পাওয়া যায়নি সেহেতু বলা হয়েছে এরা হেমরাজকে তো খুন করেনি, এবং তাহলে যে হেমরাজকে করেছে যেহেতু প্যাটার্নটা এক, তাহলে সেই আরুষিকে করেছে, কেন করেছে সেটার উত্তর কেউই দিতে পারেনি। যাই হোক, মুক্তি এরাও পেয়ে গেছেন, এরকমই ঘটনাটা ঘটেছে। এবার আপনারা বলবেন যে আপনাদের কি মনে হয় কারা, কে খুন করেছে, কারা হত্যাটা করেছিল এবং কেন করেছিল, আজ অবধি এর উত্তর কেউ পায়নি। আপনাদের যা মনে হয় আপনারা কমেন্ট বক্সে শেয়ার করুন, আর ভিডিও বেশি করে শেয়ার করুন, কারণ এই সমস্ত যে যারা বলেন যে না মা বাবা করতে পারে না, কোনো মা বাবাই করতে পারে না, এটা ঠিক নয়। উত্তরটা বলে দিই যে কেন কেউ কেউ করতে পারে। হ্যাঁ, অনার কিলিং যেটাকে বলে, সেই জন্য কেউ কেউ করতে পারে, যেটা রাধিকা যাদবের সাথেও হয়েছে। এবার আপনারা উত্তর দেবেন বাকিটা। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে অতি শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত নমস্কার।